রাইয়ের পরিবারের সকলে একসঙ্গে মিলে এবার সিম্মিকে শায়েস্তা করবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোতের সঙ্গে রাইয়ের কথা হয় এবং রাই বলতে থাকে যে আমি অনেক বড় একটা ট্র্যাপে ফেসে গিয়েছি। স্রোত বলা যেতে পারে যে এখানে যে কোনো সময় আমার উপরে যে কোনো বিপদ চলে আসতে পারে। তোরা জানিস ওরা রীতিমতো আমাকে ষড়যন্ত্র করে মেজাল্লা সালামে পাঠানোর ব্যবস্থা করে ফেলছে। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে এত সোজা নাকি, এত সহজে সোহিনী আন্টি এবং সিমি অনির্বাণ দাদা ভাইয়ের প্ল্যান এত সহজে কার্যকর করে যাবে? সেটা কী করে হতে পারে? দিদিভাই তুই একদম টেনশন করিস না, সিমি রানির কী ব্যবস্থা করতে হয় সেটাতে আমাদের উপর সম্পূর্ণরূপে ছেড়ে দে। ঠিক সেই মুহূর্তে যখন রাই বলতে থাকে তোরা কী করবি, ঠিক সেই মুহূর্তেই স্রোত বলতে থাকে যে আগে আগে দেখো হোতা है क्या। অন্যদিকে যখন স্রোত ওর বৌমনি নীলু থেকে শুরু করে সকলকে একজোট করে ফেলে এবং বলতে থাকে যে আমাদের লক্ষ্য কিন্তু একটাই, যে যে কোনো মূল্যে হোক না কেন সিমির ব্যান্ড বাজাতেই হবে এবং তার পাশাপাশি সুইন্যান্ডিকেও নাজেহাল করে ছেড়ে দিতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন রায়ের বৌমনি বলতে থাকে যে কিন্তু স্রোত তুমি কী করতে চাইছো সেটাই তো বুঝতে পারছি না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে কেন বৌমনি, সিমি তো আমার রায় দিদিভাইকে পাগল প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে এবং সিমি এটাই প্রমাণ করার চেষ্টা করছে যে ও সম্পূর্ণরূপে সুস্থ এবং আমার রায় দিদিভাইকে সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে একবার সাইকিয়াট্রিস্টের সঙ্গে কনসাল্ট করা দরকার এবং রায় দিদিভাই এলকে ইলেকট্রিক শক দেওয়া দরকার যাতে করে রায় দিদিভাই সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠতে পারে। এখন এই একই ট্রিটমেন্টটা যদি আমরা সিমির উপরে চালাই তাহলে কেমন হয়? অন্যদিকে রায়ের বৌমনি বলতে থাকে কিন্তু সেটা কী করে হবে? অন্যদিকে নীরু বলতে থাকে যে সেটা করার জন্য তো আমাদের খুব একটা কাঠখড় পোড়াতে হবে না। বৌমনি তুমি এত বোকাশোকা কেন বলো তো? ও যেমন কিনা আমাদের রায় দিদিভাইকে ওর এবং অনির্বাণ দাদাভাইয়ের জীবন থেকে তাড়ানোর জন্য রায় দিদিভাইকে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করার চেষ্টা করছে, ঠিক একইভাবে ওকে যদি আমরা ওর অফিসের বাইরে থেকে তুলে নিয়ে গিয়ে জিম্মি করে রেখে ওকে আমরা টর্চার করে ওকে যদি আমরা শক দিই তাহলে তো ও হাড়ে হাড়ে টের পাবে যে রায় দিদিভাইয়ের সঙ্গে ও যেটা করতে চলেছিল সেটা কতটা অন্যায়। এবং ওকে আমরা রীতিমতো অনির্বাণ দাদাভাইয়ের সামনে যদি উল্টো পাগল প্রমাণ করে দিই তাহলেই তো ব্যাস অনির্বাণ দাদাভাইয়ের জীবন থেকে চিরকালের জন্য দূর হয়ে যাবে সিমি। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন রায়ের বৌমনি বলতে থাকে যে যদি এটাই একমাত্র উপায় হয়ে থাকে রাই এবং অনির্বাণের সংসার বাঁচানোর তাহলে বরঞ্চ আমি এই কাছে তোমাদের সাথ দিব। ঠিক সেই মুহূর্তে যখন নীরু বলতে থাকে যে তাহলে সিমি রানীকে কী করে অফিসের বাইরে থেকে উঠাতে হয় সেটা সম্পূর্ণরূপে তুমি বরঞ্চ ক্রান্তের উপরেই ছেড়ে দাও, কারণ এসব কাজে ক্রান্ত বড্ড বেশি মাহির, সেটা নিশ্চয়ই তোমাদের কোনো রকম কোনো সন্দেহ নেই। অন্যদিকে যখন ক্রান্তকে নীলাঞ্জনা সম্পূর্ণরূপে এই কথাটা বলে ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকি যে রায় দিদিভাইয়ের এরকম একটা বড় সামনে মুশকিল আছে এবং তাতে আমি ঝাঁপিয়ে পড়বো না সেটা তুমি ভাবলে কী করে বলো তো? তোমরা একদম টেনশন করো না, কাজ হয়ে যাবে। কিন্তু গোপন আস্তানায় গিয়ে সিমের সঙ্গে কী কী করবে সেই সব কিছু কিন্তু তোমাদেরকেই নির্ধারণ করতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন ক্রান্ত অবশেষে সিমিকে অফিস থেকে তুলে নিয়ে আসে এবং বলতে থাকে যে সিমি রানী এবার তোমার খেলা শেষ, এবার আমাদের খেলা শুরু, এবার তোমার ব্যান্ড বাজাবে আমার স্ত্রী এবং আমার শ্বশুরবাড়ির লোকেরা, এবার তুমি কোথায় পালাবে সিমি রানী? তুমি কি মনে করেছিলে তুমি রায় দিদিভাইয়ের জীবনে ঢুকে রায় দিদিভাইয়ের কাছ থেকে সম্পূর্ণরূপে সব কিছু কেড়ে নিয়ে তুমি জিতে যাবে এই খেলা এবং রায় দিদিভাই হেরে যাবে? এত সহজ না তো বন্ধুরা। লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।